জুলাই সনদ পরে বলছেন যে আমরা সিগনেচার করেছি এক ধরনের বিষয়, এখন দেখছি আর এক ধরনের বিষয়। মানে শুরু থেকে কিন্তু জুলাই সনদের সেই স্বাক্ষর হবার দিন দেখলাম মহাসমারোহে গিয়েছেন তারা এবং স্যালুটও দিলেন মোহাম্মদ ইউনূসকে। স্যালুট ট্যালুট দেওয়ার পরে যখন জুলাই সনদ পাবলিক হলো, সবাই দেখছে, তখন বলছে আমরা তো এখানে সিগনেচার করি নাই। কি দেখছেন বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে বিএনপির ভূমিকাটা কি দেখছেন? ধন্যবাদ সুলতানা। আমার কাছে বিএনপি মনে হচ্ছে যে যে কোনো ভাবেই হোক, মানে তাকে যদি কান ধরে উঠবোস করিয়েও ক্ষমতায় বসানো যায়, তারা আসলে ক্ষমতা বসার জন্য মরিয়া হয়ে গিয়েছে এবং আসলে অনেক ধরনের ভুল অনেক ভুল করেছে। আপনি দেখেন, আমরা জানলাম যে ডিসেম্বরে নির্বাচন হবে। তারপর কি করলেন? মোহাম্মদ ইউনূস লন্ডনে গেলেন নানা বাহানা করে, দেশের কোটি কোটি টাকা খরচ করে। আসলে গিয়েছিলেন তারেক রহমানের সঙ্গে মিটিং করতে, তাকে ভুজুং ভাজুং বুঝিয়ে আসতে। তো উনি গেলেন এবং তারপরে নির্বাচনটা পিছিয়ে গেল। আচ্ছা, এরপর দেখেন মানে ওনারাই আসলে এক এক ধরনের কথা বলছেন। এই যে গণভোটের পক্ষে বলেন, বিপক্ষে বলেন, বা জুলাই সনদ পরে বলছেন যে আমরা সিগনেচার করেছি এক ধরনের বিষয়, এখন দেখছি আর এক ধরনের বিষয়। মানে শুরু থেকে কিন্তু জুলাই সনদের সেই স্বাক্ষর হবার দিন দেখলাম মহাসমারোহে গিয়েছেন তারা এবং স্যালুটও দিলেন মোহাম্মদ ইউনূসকে। স্যালুট ট্যালুট দেওয়ার পরে যখন জুলাই সনদ পাবলিক হলো, সবাই দেখছে, তখন বলছে আমরা তো এখানে সিগনেচার করি নাই। তখন তো এটা ছিল না, এটা তো পরে অ্যাড করা হয়েছে। সো এবং আবার দেখবেন যে একেকজন নেতা একেকভাবে কথা বলছে। মানে আমার কাছে মনে হচ্ছে যে মানে তারা আসলে কনফিউজড যে তারা আসলে কি করতে যাচ্ছে, কি করছে। এবং আমি আমি এখনো ওরকমই ভাবছি বা দেখছি যে হয়তো তাদেরকে বোঝাচ্ছে যে মানে গণভোট হইলে যদি পক্ষে হয় তাহলে তোমাদের জন্য ক্ষমতা আসা সহজ হবে, সঙ্গে সঙ্গে সেদিকে ঝুঁকছে। আবার যদি কেউ বলে যে না এটা হচ্ছে না, মানে নিজেরা সিদ্ধান্তহীনতায় ভুগছে। এবং আমি বুঝলাম না যে বিএনপির কি এরকম করুণ দশা হয়ে গেল কিনা, তাদের কি কোনো থিঙ্ক ট্যাঙ্ক নেই এগুলো ভাবার মতন? কেউ এসে পুশ করছে, তাদেরকে ফিট করাচ্ছে, আর তারা সেগুলো গড়গড় করে বলে যাচ্ছে এরকম। জি, একদম নিশ্চিতভাবেই তারা কনফিউজড কিনা আমি জানি না, কিন্তু তাদের যে সিদ্ধান্তে কোনো ঠিক ঠিকানা নেই। গত 18 মাস ধরেই তো আমরা সেটি দেখেছি। এইবার রুমা একটা জিনিস বলুন তো, যে দেখুন আ উম সরকারের প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি বিভাগকে কাজে লাগানো হয়েছে যে তারা হ্যাঁ ভোটের পক্ষে প্রচার প্রচারণা করছে, রাইট? হুম, হুম। এখন ইসি থেকে বলা হচ্ছে এটি দণ্ডনীয় অপরাধ। এমনকি প্রধান উপদেষ্টা নিজে পর্যন্ত আ হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন। তাহলে কি ইসি প্রধান উপদেষ্টাকে দণ্ড দেবেন? প্রথমত গণভোটে আসি। আমরা তো এর আগে বাংলাদেশে ৩ টি গণভোট হয়েছে দেখছি। আমি আপনি দিতে পারি নাই। বয়স হয়নি আমাদের তখন, হ্যাঁ। এবং আমরা জানি যে গণভোটটা মানে কি? শুনতে কিন্তু খুব মানে বিরাট কিছু মনে হয় গণভোট। আসলে হচ্ছে ১ম দুটির কথা বলি, ৭৭ সালে, আরেকটা বোধহয় ৮৫ সালে, রাইট? ৮৫ তো, হ্যাঁ। তো এই ২ সালের যে গণভোট, তারা আসলে স্বৈরশাসক এবং আর্মি, তারা নিজেদের ক্ষমতাকে আ এটা বৈধতা দেবার জন্য এবং তারা বৈধতা দেবার জন্য গণভোটের নামে নাটক করেছিল। আসলে তো গণভোট বলতে কিছুই হয়নি, আমরা জানি। ৭৭ সালে জিয়াউর রহমানের সময় হ্যাঁ ভোট পড়েছিলেন ছিল ৯৪.৯%। আবার গোপালগঞ্জের ভোট গেল কই? যাক, গোপালগঞ্জে একমাত্র জেলা তখন বাংলাদেশে যেখানে না ভোট বেশি পড়েছিল নাকি। আর হচ্ছে ১৯৮৫ সালে সেখানেও কাছাকাছি ৯৪.১৪% হ্যাঁ ভোট। তো আমার ৮৫ সালেরটা মনে আছে। আমি তখন ছোট। রুমা একটু বলে নেই। কারণ এগুলি তো স্মৃতির তোমার মানে স্মৃতিশক্তি ইয়েটা অনেক ভালো। হারিয়ে যায়। ৮৫ সালেরটা আমার মনে আছে। হেলিকপ্টার দিয়ে ইয়েস, ইয়েস। ভোট কাগজ। না ইয়ে হ্যাঁ ভাই। লিফলেট প্রচার করা হতো। আমরা ওই তখনকার সময় হেলিকপ্টার তো খুব বেশি একটা দেখা যেত না, তাই না? আমরা ওই হেলিকপ্টারের পিছে, পিছে দৌড়ে ওই লিফলেট গুলি কুড়াতাম। না, না, এবং মানে কার কত বেশি হলো? মানে কার আমাদের এটা ইয়ে ছিল যে কার কাছে কতগুলা। এবং আমার মনে আছে যে গাছের উপরে পড়েছে, আমাদের এই চাচা-টাচারা ইয়ে দিয়ে পেড়ে, পেড়ে আমাদেরকে দিচ্ছে। মানে এটা উৎসব। হেলিকপ্টার দিয়ে কি পড়ছে? যাই হোক, আর একটা হচ্ছে আ লাস্টে যেটা সেটা মানে পারফেক্ট ছিল। সংসদীয় গণতন্ত্রের পক্ষে বিপক্ষে। ওকে, ঠিক আছে। তো এইবার হচ্ছে জুলাই সনদের পক্ষে বিপক্ষে। আপনি ফার্স্ট এ চিন্তা করেন যে মানে এরা কি কোয়েশ্চেন ইয়ার তৈরি করতে পারে না? এতই খারাপ অবস্থা যে একটা প্রশ্ন তৈরি করতে পারছে না। ৪ টা হচ্ছে আপনার প্রশ্ন।
মানে মতামত দিবেন ৪ টায়। মতামত দিচ্ছেন একটা আনসারে। তা আমি যদি ৩ টায় একমত থাকি, ১ টায় দ্বিমত থাকি, তাহলে আমি কিভাবে আনসার দিব? মানে এটা নিয়ে তো আমি আপনি বুঝতে পারছি। তাহলে এত এবং এটা নিয়ে এত বেশি আলোচনা হয়েছে। আলোচনা হবার পরে কিন্তু এটাকে ত্রুটিমুক্ত করা হয় নাই। তার মানে যারা গণভোটের আয়োজন করতে চাচ্ছে বা গণভোটের পক্ষে বলছে, তারেক রহমানকেই প্রশ্ন করা উচিত যে, "আচ্ছা গণভোটে হ্যাঁ ভোট দিব। তো কিসে, কিসে আমি হ্যাঁ ভোট দিব? আমার তো অ কোনটাতে আপত্তি থাকতে পারে। সেখানে আমি কি লিখব?" মানে যারা প্রশ্নগুলো দিয়েছে, একগুচ্ছ প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরে একটা মাত্র আনসার দিয়ে রেখেছে। তারা তো নিজেরাই বুঝতে পারছে যে তারা একটা ত্রুটিপূর্ণ প্রশ্ন তৈরি করেছে। ত্রুটিপূর্ণ আসলে ব্যালট তৈরি করেছে। তারা নিজেরাই কিন্তু জানে। এবং তারপরে সেটা ছেড়ে দিয়েছে। কাজেই আমি আশঙ্কা করছি যে আসলে ব্যালটের মানে ভর্তি করে, বাক্স ভর্তি করে পাঠানো হবে। তাতে আপনি হ্যাঁ দেন নাকি না দেন তারা এটা কেয়ার করে না। আর তারেক রহমানরা জানেন গণভোটের আর পক্ষে হোক বিপক্ষে হোক, পক্ষে তো তারা নিয়ে নিবেই। ১৮০ দিন আবার গণপরিষদ কার্যকর থাকবে। হ্যাঁ? সো এত তাড়াতাড়ি মুক্তি মিলছে না। এবং তাদের এই যে ক্ষমতার উৎস আপনি ১ম এই বলছিলেন যে এই ধরনের দুর্বৃত্তায়ন, এই ধরনের অন্যায় অপরাধ করবার এই যে সাহস সেই শক্তির জায়গাটা আসলে বহির্বিশ্বের কোনো দেশ আরকি। এটা বাংলাদেশের জনগণ না। এবং তারেক রহমানের কাছে অনেকে এক্সপেক্ট করেছিল যেহেতু তারা একটা মোটামুটি আ ২য় পুরনো রাজনৈতিক দল বা প্রতিষ্ঠিত পুরনো রাজনৈতিক দল বাংলাদেশে। সো তাদের তো কিছু জনসম্পৃক্ততা আছে এবং তাদেরকে কিন্তু জবাবদিহি করতে হবে। এখন তারেক রহমান যদি চিন্তা করেন যে তিনি আবার ফিরে যাবেন, চলে যাবেন, তাহলে আর কিছু বলার নেই। কিন্তু তার যারা নেতাকর্মীরা আছেন, তাদের প্রতি তো সেই মমতার জায়গাটা থেকেও আজকে যে অন্যায় তারা সমর্থন করছেন এবং আওয়ামী লীগকে বিহীন নির্বাচন, হ্যাঁ, তারেক রহমান নিজেও ইন্টারভিউতে দেখলাম বলেছেন টাইম ম্যাগাজিনে যে, কোন দলকে নিষিদ্ধ করার পক্ষে তারা না। তাহলে এই কথাটা উনি আজকে টাইম ম্যাগাজিনে বললেন, যখন এই দল নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছিল, কার্যক্রম নিষিদ্ধ করার প্রক্রিয়া, তখন বিএনপির পক্ষ থেকে কিন্তু আমরা কোন প্রতিবাদ দেখি নাই, শুনি নাই। এখন বলছেন তাহলে কি এই বলাটা কি ভোটারদের আকৃষ্ট করার জন্য কিনা? আওয়ামী লীগের যারা ভোটার আছেন তাদের, সে দেশের মিনিমাম অর্ধেক মানুষ। তো এই মানে সব মিলিয়ে আসলে তারেক রহমান আমার কাছে মনে হচ্ছিল যে ফিরে এসেছেন। এখন তো উনি যথেষ্ট মানে বয়স হয়েছে, ম্যাচুরিটি হয়েছে। যে ভুলভাল উনি করেছিলেন, যে অন্যায় উনি করেছিলেন, তার জন্য শাস্তিও কিন্তু উনাকে কম পেতে হয়নি। উনাকে সেই মুচলেকা দিয়ে জীবনে রাজনীতি করবেন না, এইভাবে কিন্তু দেশ ছাড়তে হয়েছিল সেই আ ২০০৮ সালে, সেই নির্বাচনের আগে। তো তারপরে ফিরে এসেছেন এবং আসার পরে সেই ম্যাচুরিটি আমরা এক্সপেক্ট করেছিলাম। শুধু বয়সেই তো ম্যাচুরিটি হয় না। আ এই যে প্রতিঘাতে মানুষ আসলে দিনে, দিনে নিজেকে ম্যাচিউর করে। তো সেটা আসলে উনার কাছ থেকে দেখতে পাচ্ছি না। সুলতানা, আপনার আনমিউট করতে হবে। জি, সরি। গত ১.৫ বছরে আমরা দেখেছি বিএনপি তার অবস্থান নানানভাবে শিফট করেছে। আমরা বুঝতে পারি তারা একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে ক্ষমতায় যাওয়ার জন্য তাদের নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প কোনো ব্যবস্থা নেই। কিন্তু তারা যেভাবে করে দ্বিচারিতা করে আসছে, হু, হু, মানে একেক সময় একেক রকম সিদ্ধান্ত নিয়ে আসছে। এর ফলে এখন যে meticulous ডিজাইন এ নির্বাচনটি হতে যাচ্ছে, যদি হয়, হুম, স্টিল আমি শুরুতেই বলেছি 50-50 চান্স। হুম। সো সেখানে যদি হয়, বিএনপি মানে এত পুরনো একটি রাজনৈতিক দল, এতবার ক্ষমতায় থেকেছে। তারপর তারা কিভাবে করে বিশ্বাস করতে পারছে যে সত্যি ভালো একটা নির্বাচন হবে? মানুষ যেই নির্বাচনে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। বিএনপি এখনো কিভাবে সেই ভরসাটা রাখছে? মানে এখানে তার রাজনৈতিক দর্শনটা কি বলে মনে হয়? আওয়ামী লীগের চোখে যদি দেখি। আমার কাছে মনে হচ্ছে যে তাদের আসলে আর কিছু করার উপায় নেই। এরকম একটা অবস্থান আমরা দেখতে পাচ্ছি যে, কারণ আপনি দেখেন না যে চেঞ্জ হওয়ার যে প্রবণতাটা, হ্যাঁ? কোন একটা জায়গায় কিন্তু স্থির থাকতে পারছেন না। আ সেই চেঞ্জ হওয়ার একটা বিষয়, এখন একটা বলছেন, একটু পরে আরেকটা বলছেন, এরকম। ওই যে বললাম যে তারা তাদের মতো করে, আমার কাছে মনে হচ্ছে বিএনপি এবং জামাত ২ টি দলকে হয়তো ২ টি কোনো বৃহৎ রাষ্ট্র, তারা মনে হচ্ছে যে তাদের প্রেসক্রিপশন এ চলছেন। আমার কাছে মনে হচ্ছে না যে তারা নিজেদের বুদ্ধিতে চলছেন। মোহাম্মদ ইউনূস এটা তো আমরা জানি। তিনি তো আসলে বাংলাদেশের আ সন্তানই মনে হয় না তার আচার-আচরণে। উনি যা করলেন বাংলাদেশের ক্ষতি, এটা ইতিপূর্বে কেউ কখনো করেনি।
একদম মানে বাংলাদেশের জন্মজার একটা মানুষ এরকম দেশদ্রোহী কেমন করে হয়, এটা ইউনুস কিন্তু একটা এক্সাম্পল। আমরা যেমন নাহিদ, কি বলে রুমা, রুমা একটা জিনিস একটু বলুন তো। দেখুন, আপনি যেহেতু ডক্টর ইউনূসের কথা বললেন, আপনি নিশ্চয়ই দেখেছেন যে ডক্টর ইউনূস বলেছেন যে বাংলাদেশের মতো বাংলাদেশ হচ্ছে জালিয়াতিতে চ্যাম্পিয়ন। তো ওনার কথাটা শুনে অনেকে অনেক রকম প্রতিক্রিয়া দেখিয়েছে। কিন্তু আমার মনে হয়েছে, আমার মনে যে প্রশ্নটা এসেছে, তার সঙ্গে কেউ জালিয়াতি করেছে, হ্যাঁ? মানে তার সঙ্গে কে জালিয়াতি করলো? একটু বলুন তো, এটা মনে হয়েছে কিনা আপনাদের? আ আসলে উনার যে বড় জালিয়াত, বাংলাদেশের 18 কোটি বা তার চেয়ে বেশি মানুষের মধ্যে কার একজনও কি আছে কিনা? উনি তো শিশু থেকেই জালিয়াত। উনি সেই পত্রিকা আর সেই ছোটবেলায় যে পত্রিকা লাইব্রেরিতে, আপনি এই গল্পটা জানেন তো না? হ্যাঁ, সে লাইব্রেরিতে যেয়ে দেখেছে যে একজন কোয়েশ্চেন এর আনসার দিয়ে, কুইজের আনসার দিয়ে জিতেছে। তো সে সারা বছর পত্রিকা ফ্রি পাবে। উনি সঙ্গে, সঙ্গে সেখানে চিঠি লিখলেন যে আমার ঠিকানা বদল হয়েছে। বলে উনার নিজের ঠিকানা দিলেন। মানে এত বড় ফ্রড এই বাচ্চা বয়স থেকে। এবং আমরা দেখেছি যে মানে ১ম এ সে বলছেন সাংবাদিকদের যে আপনাদেরই তো বলছেন যে, "যা খুশি তা আপনারা লিখতে পারবেন। মন ভরে লিখুন।" আমরা দেখলাম উনাকে এই ক্ষমতায় আনার জন্য আ যারা উদগ্রীব ছিল বা স্বাগত জানিয়েছিলেন, তারা এখন জেলে। কেউ, কেউ জেল থেকে সদ্য মুক্তি পেয়েছেন। হুম? এই আওয়ামী লীগ সরকারের সময় তারা কেউ জেলে যান নাই। আওয়ামী লীগের বিরোধিতা করার জন্য। তো এই ধরনের শুরু। এরপর আ খুব রাগ, ঢং, আমার কথা না শুনলে কিন্তু আমি ক্ষমতায় থাকবো না। এই যে তারপর দেশের মানুষ এত করে বলছে, "বাবা তুমি যাও, যাও, যাও।" নড়ার নামটি পর্যন্ত নাই। আ বুঝেন যে একটা রুমা, গ্রাম আমি বলছি কি, ধরেন এই সময়ে এসে উনি যখন জালিয়াতির কথা বলেন, আ পুরো একটা 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 তিনি তো এখন এই মুহূর্তে সরকার প্রধান। সত্যি হলেও তিনি তো এটা বলতে পারেন না, তাই না? দায়িত্ববোধের জায়গা থেকে। কারণ তার এই সুলতান, প্রতিক্রিয়া আপনি কি ফার্স্ট শুনলেন? উনি যে এর না, আগে ইতালি গেল। ইতালি যেয়ে আমাদেরকে বলে আসলো না? তখনও তো ওটাই বলে এসছেন। যে আমরা এরকম ভুয়া ভিসা করি, আমরা এরকম যে জোচ্চুরি করি, চুরি-চামারি করি। মানে এইটা ইতালিতে যেয়ে এই আসলেন জিনিসটা না। অন্যান্য দেশের কাছে যখন পৌঁছাবে, তখন এরই মধ্যে আমাদের পাসপোর্ট নেমে গেছে অনেক নিচে। অনেক রকম ক্ষতির মধ্যে আমরা ভিসা বন্ধ পড়েছি। হয়েছে বিভিন্ন দেশে, ভিসা বন্ধ। হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হয়েছে উনি ব্যক্তিগতভাবে ওনাকে কেউ কোনো প্রতিশ্রুতি দিয়েছিল কিনা, কোনো পরিকল্পনা ছিল কিনা, যেটি বাস্তবায়িত হচ্ছে না। এরকম কি কখনো মনে হয়েছে কিনা? না, যেই আমার কারণে কাছে তিনি মনে একটা হয় না ক্ষোভ। বাংলাদেশের কেউ উনার সঙ্গে জালিয়াতি করেছে এবং জালিয়াতি করে উনার সঙ্গে টিকে থাকতে পারবে। এটা ইম্পসিবল। ব্যক্তি না। আমি বলছি এই রাজনৈতিক টার্মোইল এর মধ্যে না, না, ধরেন যারা জামাতের সঙ্গে তার কি না, ধরনের বুঝতে পারছি তারা বোঝাপড়া তো হয়েছে? পক্ষে আছে। না, 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 আমরা তো এখনো দেখছি তার পক্ষেই আছে। তারা আছে বলেই তো সে ক্ষমতায় আছে। ওকে। আপনি যাদেরকে বলবেন জালিয়াতির প্রশ্ন, আপনি যদি জলপাইওয়ালাদেরকেও বলেন অথবা আপনি যদি জামাতিদেরকে বলেন, আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি এই ইউনূস কার সমর্থনে আছে বাংলাদেশে এখন।